শাঁখের করাতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক একটা সুন্দর ইন্টারেস্টিং গল্প শোনাবো। অনেকেই হয়তো কানেক্ট করতে পারবেন বা বুঝতেও পারবেন, অনেকে খেয়ালও করেছেন। যদি সেটা আপনার মনে হয় যে আপনি বুঝতে পেরেছেন বিষয়টা, তাহলে কিন্তু অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। এবার কি গল্পটা সেইটা আগে দেখা যাক। দেখুন, আমাদের যে পশ্চিমবঙ্গের যে বিধানসভা লাস্ট যে ইলেকশন হয়েছে, সেইখানে তৃণমূল প্রচুর পরিমাণ বিপুল সংখ্যক ভোট নিয়ে কিন্তু জয়ী হয়েছে। এইবার এই লাস্ট বিধানসভাই দেখবেন যে বিজেপি সেকেন্ড দল হিসাবে উত্থান হয়েছে এবং লেফট বা কংগ্রেস একদম ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। এখানেই অনেকে গল্প শোনান এক বৃন্তে দুটি ফুল, বিজেপি তৃণমূল এই যে কটাক্ষ করে বলেন, এর পিছনে কিন্তু এমনি এমনি গল্পটা অনেকে বলেন না, ব্যঙ্গ করে বলেন না, এর পিছনে কিন্তু একটা সুন্দর গল্প রয়েছে। একটু ভালো করে ডিপলি যদি খেয়াল করেন, এই ওপরের থেকে ভেতরে গিয়ে খেয়াল করেন, তাহলে বিষয়টা কিন্তু আপনি ধরতে পারবেন। এবার দেখুন, এই যে যে প্রথমে বলি যে এই বাইরন বিশ্বাসকে আপনাদের মনে আছে। এবার বাইরন বিশ্বাসের কথায় পরে আসছি। অরবিন্দ কেজরিওয়ালের বিষয়টাও মনে আছে এবং আমাদের মুখ্যমন্ত্রীকে তো চেনেন, আমাদের প্রিয় দিদি সকলের। এইবার আসুন, এই যে বিধানসভার যে ডায়াগ্রামটা আমি দেখাচ্ছি, এইখানে দেখুন 294টার যে টোটাল সিট, তাতে সরকার গড়তে হলে ম্যাজিক ফিগার কত? 148টা সিট পেলে যে কেউ সরকার গঠন করতে পারে। লাস্ট যে বিধানসভা 21-এর, সেইখানে টিএমসি কতগুলো সিট পেয়েছে? 213টা, মানে জাস্ট আনপ্রেসিডেন্টেড, ভাবা যায় না এত সংখ্যক জনসমর্থন। আর তার মধ্যে বাকি 77টা পেয়েছিল হচ্ছে এই আপনার দ্বিতীয় শক্তি হিসাবে উঠে আসা বিরোধী দল হচ্ছে বিজেপি। এই লাল দেখে কিন্তু লেফট ভাববেন না, এইটা হচ্ছে ওই গোর্খাল্যান্ড যে তাদের যে পার্টি, গোর্খা ল্যান্ড টেরিটরি অ্যাডমিনিস্ট্রেশন, ওই পার্টির। তো আর এইখানে দেখুন এই ছোট্ট একটা ডট রয়েছে নীল কালারের, সেইটা হচ্ছে কংগ্রেসের প্রতীক। এইবার এই কংগ্রেস কিন্তু প্রথমে জেতেনি, পরে বাই ইলেকশনে জিতেছে। এইবার আসা যাক যে বাইরন বিশ্বাস এতগুলো সিট পেয়েছে, তারপরেও বাইরন বিশ্বাসকে নেওয়ার জন্য তৃণমূল এত কলকব জানালো। বাইরন বিশ্বাসকে কেন প্রেশার দিয়ে তৃণমূলে আনা হলো? আপনারা কোনোদিন কি ঠান্ডা মাথায় ভেবে দেখেছেন? এখানেই আসে এই বিজেমূলের যে গল্পটা, সেইখানে বৈধতা দেওয়ার। এবার আমি অরবিন্দ কেজরিওয়াল একটু আগে দেখালাম, হঠাৎ করে সেটা কেন দেখালাম? এইবার আসুন, দেখুন অরবিন্দ কেজরিওয়াল এর যদি পার্সোনালিটি দেখেন, তিনি কিন্তু ইউপিএসসি দিয়ে সিভিল সার্ভেন্ট হয়েছিলেন, ইন্ডিয়ান রেভিনিউ অফিসার ছিলেন। সেইখান থেকে চাকরি ছেড়ে তিনি রাজনীতিতে এসেছেন। তো সেই জায়গায় তিনি দিল্লির সিএমও ছিলেন। এবং তিনি রেভিনিউ অফিসার থাকা সত্ত্বেও তাকে জেলে যেতে হয়েছে কোন দায়ে? দিল্লি মানে ওই যে লিকার স্ক্যাম হয়েছিল, মানে মদের যে ট্যাক্সের যে ব্যাপার স্যাপার সেইগুলো নেই। অর্থাৎ যে বিষয়ে তিনি অফিসার ছিলেন, রেভিনিউ অফিসার, সেই রিলেটেড একজন ইউপিএসসি দেওয়া আইআইটি খড়গপুরি না, আমাদের আইআইটি থেকেই পড়েছে, আপনারা জানেন গুগলের সিও সুন্দর পিচ্ছে আইআইটি খড়গপুরে, এত বড় প্রেস্টিজিয়াস ইনস্টিটিউট থেকে পড়ে এত বিদ্বান হওয়া সত্ত্বেও, আইন কানুন জানা সত্ত্বেও, রেভিনিউ অফিসার থাকা সত্ত্বেও তাকে এই মানে এই রেভিনিউ সংক্রান্ত বিষয়ে কিন্তু জেলে ভরা হয়েছে। এবার আপনি প্রশ্ন করবেন, অথচ আমাদের রাজ্যে এত দুর্নীতি, কয়লা থেকে বালি থেকে শিক্ষা থেকে এত কিছু, অথচ একজনকে জেলে ভরা যাচ্ছে না? আপনার কোথাও সন্দেহ মনে হয় না? একবারও মনে প্রশ্ন ওঠে না? অথচ এই যে যে আমি যেটা দেখালাম, যে এতগুলো বিজেপির, তাহলে বিজেপির কেন বিধায়কদের ভেঙে নেওয়ার চেষ্টা হচ্ছে না? এক বাইরন বিশ্বাসের পেছনে এত সরকার কেন পড়েছিল? কোথাও কি আপনাদের এই প্রশ্নটা নাড়া দেয় না? মানে বাইরন বিশ্বাস একা কি করতো? কিছুই করতে পারতো না একটা কংগ্রেসের। এবং অধীর বিশ্বাসকে হারাতেই হবে। অধীর বিশ্বাস কোনোভাবেই যেন এমপি আর না হতে পারে। এই এই যে পণটা তৃণমূলের, এইটার কি মানে, আপনার কি কোথাও একটু, আপনারা তো যথেষ্ট শিক্ষিত, বোঝেন সব কিছু বিষয়। অতএব যতদিন এইখানে দিদি থাকবে, ততদিন মোদির রাজ থাকবে। যদি আমি একদম ডেফিনেটলি বলতে পারি, কালকে যদি সেন্ট্রালে দরকার হয়, দিদি এখান থেকে ফট করে সাপোর্ট দিয়ে দেবে, বলবে হ্যাঁ আমরা রাষ্ট্রের স্বার্থে বাইরে থেকে সমর্থন করছি। একদমই তাই। এবং সমস্ত নিয়ন্ত্রণটা কিন্তু দিল্লির হাতে রয়েছে। চাইলে যখন তখন তুলতে পারে, কিন্তু তুলবে না। কারণ আপনারাই ব্যাখ্যা করবেন। এবং এত দুর্নীতি হলো, বিরোধী রাজনৈতিক দল হিসেবে বিজেপির আমার একটা মানে বড় আন্দোলন দেখান তো, যে বিরোধী, এইটা যদি দিদি বিরোধী থাকতো, পুরো কলকাতা মাথায় করে নাচতো, এত যে দুর্নীতি হয়েছে। মানে সিপিএমকে একটা নাবিশ্বাস, মানে এখনও দেখবেন টার্গেট কে? সিপিএম। মানে সিপিএম যেন 5 থেকে 10% ভোট
বাড়াতেই না পারে এবং কোনোভাবেই যেন একটাও সিট না পায়। অথচ বিজেপি যদি 100-150 সিট পেয়ে যায় তাতে তার কোনো সমস্যা নেই। অথচ সিপিএমের মৃতপ্রায় একটাও, শূন্য, বারে বারে বলে শূন্য, অথচ টার্গেট সেই সিপিএম, কংগ্রেস এবং এক নওশাদ সিদ্দিকী যেদিকে জিতেছিল তাকেও জেল খাটাতে হয়েছে। তুমি ভাবুন এই যে পলিটিক্সটা, আমি যে আইডিয়াটার কথা বললাম আপনারা নিশ্চয়ই ধরতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। সবটুকু হয়তো বলা যায় না, কিন্তু আমি কি বলতে চেয়েছি সেটা নিশ্চয়ই আপনারা শিক্ষিত অন্তত বুঝে গিয়েছেন। তো এই যে পলিটিক্স, এর দুইজনের যে রেষারেষি এবং রেষারেষি, তার জন্য যে ওয়েস্ট বেঙ্গলের যে সামাজিক বাতাবরণ পুরো মানে জিনিসটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এইটার যে মানে ফল আমি চাইলেও না চাইলেও, আমি যদি এখানে থাকি তাহলে আমাকে ভোগ করতে হবে। এর যে বিষ বাষ্প ছড়িয়েছে সেটা কি মনে হয় আমি যতই বলি আমি নিরপেক্ষ, আমি আমার উপর পড়বে না, সেই কোপটা আজ হলেও পড়বে, কাল হলেও পড়বে। অলরেডি আপনি দেখেন শিক্ষা দুর্নীতির প্রভাব অলরেডি পড়তে শুরু করেছে এবং যত দিন যাবে এর মানে যে রেডিয়েশন বা এর যে মানে খারাপ যে হাওয়া প্রত্যেকটা জায়গায় কিন্তু স্পর্শ করবে। আপনি নিজে ভাবলেন যে আমারটুকু সুরক্ষিত হলো না, সুরক্ষিত কিন্তু থাকতে পারবেন না, কেউ সুরক্ষিত থাকবে না। এবং যখন অরাজকতা তৈরি হয়, যুদ্ধ হয়, তখন কিন্তু নেতা মন্ত্রীদের আখের গোছাতে ভালো হয়, এইটা বুঝতে হবে। অতএব এই যে যে বিষ বাষ্পের রাজনীতি, সেই জায়গা থেকে অন্তত শিক্ষিত সমাজ বেরিয়ে আসুন এবং এর বিরুদ্ধে অন্তত কথা বলুন, মানে যেখানেই পারুন, যতটুকু পারুন। এই যে যে বিষ বাষ্পের রাজনীতি, এই যে হিংসার রাজনীতি এবং এই যে যে অল্টারনেটিভ কোনো শিক্ষিত সুশীল সমাজকে উঠে আসতে দেওয়া হবে না এবং চোর ছাচ্চোর ডাকাত এরাই সমস্তটা দখল করে রাখবে, বাকি শিক্ষিত সমাজের কোনো জায়গা নেই রাজনীতিতে, এইটা কিন্তু ভাঙতে হবে। আর না হলে আপনার পরবর্তী প্রজন্ম এর কুফল কিন্তু ভোগ করবে, তখন কিন্তু আপনাকেই তার দায়ভার বা গালাগালিটা শুনতে হবে যে আমার বাপ ঠাকুর দাদা কি করে গেছে, আমাদের জন্য একটা সুস্থ বাঁচার পরিবেশ ওয়েস্ট বেঙ্গলে রেখে যায়। তো যাই হোক, আমার থট প্রসেসের সঙ্গে এগ্রিও করতে পারেন, ডিসএগ্রিও করতে পারেন, বিরোধিতা করতে পারেন, মোস্ট ওয়েলকাম, কোনো অসুবিধে নেই। কিন্তু আমি যে মানে কথাটা মানে যে জায়গাটায় পয়েন্ট আউট করার চেষ্টা করলাম সেটা নিশ্চয়ই বুঝতে পারলেন যে রাজনীতিটা কোন জায়গায় কোন লেভেলে গিয়ে কী খেলা হচ্ছে এবং কেনই বিকল্প রাজনীতি কোনোভাবেই এই ওয়েস্ট বেঙ্গলে বাড়তে দেওয়া হচ্ছে না। প্রশ্নটা থাকলো আপনাদের কাছে, আপনারা নিশ্চয়ই আপনাদের মতামত দেবেন। থ্যাংক ইউ।